হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল যারা স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ কোশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করছিলাম, আজকে তোমাদের দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পুলিশের এসআই, কনস্টেবল, এক্সাইজ যা আছে প্রত্যেকটিরই প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করবো। সেখানে সাল হচ্ছে 2005 থেকে 2019 অব্দি। এবং আজকে তোমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে আমি একটা কোশ্চেনে লিখে দিয়েছি, বাদ বাকিগুলো তার লিখবো না। যে ওয়েস্ট বেঙ্গল এসআই এক্সাইজ 2018 সালের ম্যাথ যে কোশ্চেনগুলো রয়েছে তার কী করে করবো সেগুলো এবং তার শর্ট নিয়ম আমরা আজকে শিখে নেবো। এবং তোমরা ভিডিওটি পুরোটা দেখবে এবং দেখার শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও। এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। প্রথম কোশ্চেন দেখো এবার কী রয়েছে, 2018 সালের এক্সাইজ WBSI এর কী রয়েছে, নির্দিষ্ট সুদের হারে 300 টাকার 4 বছরের ও 500 টাকার 3 বছরের জন্য ধার দিলে মোট 162 টাকা সুদ পাওয়া যায়, তাহলে সুদের হার কত? ঠিক আছে, এখানে নির্দিষ্ট সুদের হার বলতে এখানে কিন্তু কোথাও কম্পাউন্ড সুদ বা চক্রবৃদ্ধি সুদের কথা নেই, অর্থাৎ আমাকে একটা সরল সুদের হিসাবেই করতে হবে। ঠিক আছে, আর সরল সুদের হিসাবে আমরা সূত্রগুলো জানি যে I = P × T × R / 100, যেখানে PI হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, P হচ্ছে আসল, T হচ্ছে টাইম আর R হচ্ছে ইন্টারেস্ট রেট আর / 100। তাহলে এখানে কি বলে দিয়েছে আমাকে যে 300 টাকা 4 বছরের মোদ্দা কথা আর 500 টাকা 3 বছরের নির্দিষ্ট একই সুদের হারে মোট সুদ হচ্ছে 162 টাকা। তাহলে 300 টাকা 4 বছরের জন্য কত সুদ হবে যদি আমি লিখি, তাহলে P হচ্ছে 300, T হচ্ছে 4, ঠিক আছে, আর R যেটা আমাকে বার করতে হবে / 100, এটা হচ্ছে আমার ওই নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের সুদ। আর এখানে আছে 500 টাকার 3 বছরের জন্য ধার। এবার 500 টাকার ক্ষেত্রেও তাই, 500 কত দিনের জন্য, 3 বছরের জন্য, × 3 × R / 100। এবার কি বলেছে, এই ক্ষেত্রে যে সুদ পাবো আর এই ক্ষেত্রে যে সুদ পাবো দুটো মিলিয়ে হচ্ছে আমাদের 162 টাকা। অর্থাৎ আমার শর্তানুসারে বা আমাদের সমস্যাটা হচ্ছে এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে ইকুয়াল হচ্ছে 162। এই হচ্ছে আমাদের সমস্যা, যেটা আমাকে ফিল করতে বা ক্যালকুলেট করতে হবে। খুবই ইজি একটা শর্ত। দেখো এখানে 0 0 কেটে দাও, ঠিক আছে। তারপর আমি কি পাচ্ছি, 3 4 12R প্লাস 3 5 15R = 162 বা 27R = 62 বা R = 162/27। এটা কাটাকাটি করো, যদি 3 দিয়ে যাও 3 9 27, 3 5 15, 3 4 12, 6 9 54, অর্থাৎ 6%। ঠিক আছে, তাহলে আমি R = পেয়ে গেলাম, যেটা হচ্ছে সুদের হার ধরেছিলাম আমি এখানে, সেটা হচ্ছে 6%। অতএব অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর, যে নির্দিষ্ট হারে যদি আমরা 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিয়ে থাকি এবং মোট সুদ যদি আমরা 162 টাকা পেয়ে থাকি তাহলে সুদের হার হচ্ছে 6%। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, 8টি সংখ্যার গড় 21, প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ করলে বা গুণ করা হলে প্রাপ্ত সংখ্যার গড় হবে কত? অপশন দিয়েছে 21 অর্থাৎ যেটা ছিল সেটাই, না 8 অর্থাৎ যেটা দিয়ে গুণ করা হচ্ছে সেটা, নাকি 168 অর্থাৎ যেটা আগে ছিল তার সাথে 8 গুণ, আর একটা রয়েছে 29 যেটা হচ্ছে আগে যা ছিল তার সাথে 8 যোগ করে। এই চারটা আমাকে অপশন দিয়েছে। তো অঙ্কটা খুব সোজা, কিন্তু অনেক সময় আমাদের যেহেতু প্র্যাকটিস থাকে না বা না দেখে কুড়ি বলে এগুলো করে উঠতে পারি না। তো এটা কি হচ্ছে দেখো, ইজিলি খুব সহজেই করতে পারবে। কি বলে দিচ্ছে, প্রথমে আমি শর্ট মেথড বলে দিই, তারপর আমি ব্যাখ্যা করে দিচ্ছি অঙ্কটাকে। যে 8টি সংখ্যার গড় যদি 21 হয়, মানে কি 8টি সংখ্যার সমষ্টি হবে 8 × 21, যেটা হচ্ছে 168। এটা সমষ্টি পাবো, ঠিক আছে। দিয়ে একে আমরা 8 দিয়ে ভাগ করে আমরা গড় পেয়েছিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে, এবার কি বলেছে, প্রত্যেক সংখ্যাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, মানে 8টা যে সংখ্যা আছে সেগুলোকে সব, অর্থাৎ যদি তুমি ধরে নাও সংখ্যা A B C D E F H, 8টা হলো মনে হয়, হ্যাঁ 8টা সংখ্যা যদি ধরে নাও, তার মানে কি এই প্রত্যেকটার যোগফল হচ্ছে, সরি কমগুলো মুছে দিই, 168। ঠিক আছে, নিয়ে আমি যেহেতু 8টা সংখ্যা দেওয়া আছে তাই 8 দিয়ে ভাগ করে 21 আমি এর গড় পেয়েছিলাম। এবার কি বলেছে, প্রত্যেক সংখ্যাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, অর্থাৎ A কে 8 দিয়ে গুণ, B কে 8 দিয়ে গুণ, একেও 8 দিয়ে গুণ, প্রত্যেককে যদি 8 দিয়ে গুণ করি আমি ডট ডট দিয়ে প্রত্যেককে, তাহলে আমি যে গড় পাবো সেটা কত সেটা দেখবে কি, এইভাবে তুমি যদি গুণ করে বার করতে চাও অনেক কষ্ট হবে, অনেক বড় সড়ো। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি 8টাকে কমন নিয়ে নিই, অর্থাৎ এর বাইরে যদি 8 কমন নিই, মানে কি প্রত্যেককে 8 দিয়ে গুণ হয়ে গেল,
এবার সেটা যদি এখানে এখানে কি আসবে, তাহলে এই কটার যোগফল ছিল 168, তার সাথে 8 গুণ, মানে এটা 168 হচ্ছে, তার সাথে 8 গুণ হবে। তাহলে দেখো এবার কত আসছে, এই 8 আর 8টা কেটে যাবে, আমার এভারেজটাই থেকে যাবে 168। তাহলে এই হচ্ছে মেথড বা এই মেথডে অঙ্কটা হয়। এবার শর্ট মেথড কি, যদি এরকম থাকে কোনো একটি সংখ্যার বা কতগুলি সংখ্যা সিরিজের গড় বা এভারেজ তোমাকে দিয়ে দিয়েছে 21 বা সামথিং যা কিছু, এবং বলেছে যে প্রত্যেক সংখ্যাকে আবার কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যদি নতুন প্রাপ্ত যে গড় পাবো সেই গড়টা হবে কি, যে সংখ্যা দিয়ে গুণ করব আমার এভারেজকেও সেই সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে। অর্থাৎ এখানে যেমন এভারেজ ছিল 21, আর তারপর প্রত্যেক সংখ্যাকে আমি 8 দিয়ে গুণ করেছি, অর্থাৎ নতুন প্রাপ্ত গড় যেটা আমি পাবো সেটা হচ্ছে সরাসরি 21কে 8 দিয়ে গুণ, যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার নতুন প্রাপ্ত গড়, যেটা হচ্ছে এখানে 168। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 20 দিন, 30 দিন এবং 60 দিনে করতে পারে। আর কি একটা সম্পর্ক রয়েছে, বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য করে তবে এ কত দিনে কাজটি শেষ করবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যেটা দিয়ে দিয়েছে, এই ধরনের অঙ্ক আমাদের এর আগে করে ফেলেছি অলরেডি অনেকগুলো। ঠিক আছে, যে কিভাবে করতে হয়, কিন্তু এখানে একটা দিয়েছে দেখো, বি এবং সি সাহায্য তো করে কিন্তু প্রতি তৃতীয় দিনে, যেটা হচ্ছে আমাদের প্রধান ঝামেলা। তো সেটাকে করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে প্রত্যেকে একদিনে কত করে করবে, এ কাজটা কমপ্লিট করে 20 দিনে, বি কাজটা কমপ্লিট করে 30 দিনে, সি কাজটা কমপ্লিট করে 60 দিনে। অর্থাৎ এ একদিনে করে 1/20 অংশ, বি একদিনে করে 1/30 অংশ, সি একদিনে করে 1/60 অংশ। ওকে, এবার আমার বি আর সি এর ব্যাপারে আর একটা তথ্য দেওয়া আছে যে এরা দুজন প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে। অর্থাৎ একটা কাজ যদি ধরো এ করছে, প্রথম দিনে সে স্টার্ট করলো, এটা হচ্ছে প্রথম দিন, তাহলে এই দিন সে স্টার্ট করলো, 2 দিন, 3 নাম্বার দিন এই দিন এও করছে, তার সাথে বি আর সি একে সাপোর্ট করছে বা সাহায্য করছে। পরবর্তীতে এটা 4, 5 আবার 6, এই দিনে আবার এও করছে, তার সাথে বি সি একে সাপোর্ট করছে, বাকি এ প্রতিদিন করছে। কিন্তু 3 নাম্বার দিনে বি সি তাকে সাপোর্ট করছে, আবার 6 নাম্বার দিনে তাকে প্রত্যেক তৃতীয় দিনে তাকে সাপোর্ট করছে, আবার যথাক্রমে 9 দিনে গিয়ে সাপোর্ট করবে। ঠিক আছে, বা তারপর আবার 12 দিন, তারপর আবার 15 দিন, এইভাবে। তো এই যে ব্যাপারটা, তার মানে দেখো কি 3 নাম্বার দিনে গিয়ে বি আর সি একদিনের কাজ করছে, তাহলে আমরা যদি সেটা 3-এর সাথে ভাগ করে দিই, অর্থাৎ তাহলে গড়ে তারা প্রতিদিন কতটা করে কাজ করছে, তাহলে দেখো 3 দিনে একবার করে কাজ করার সুযোগ পাচ্ছে বি এবং সি। তাহলে সেটাই যদি তুমি ধরে নাও যে 3 দিনের কাজ তার, অর্থাৎ বাকি 2 দিন বসে বসে খাচ্ছে এবং তাহলে একদিনই সে কাজ করছে, তার মানে কি 3 দিনেই তার মাইনে তো একদিনেরই পাবে। তাহলে 3 দিনের সে কাজ করছে এতটা, তাহলে একদিনে কতটা করবে, তাহলে একে তুমি 1/3 দিয়ে গুণ করে দেবে দুটোকেই, তাহলে সে একদিনে গড়ে কতটা করে পেয়ে যাবো। সেটা কত পাবো, এখান থেকে দেখো 1/90, আর এখান থেকে পাবো 1/180 অংশ। তাহলে গড়ে তারা একদিনে বি যথা করছে 1/90 অংশ এবং সি করছে 1/180 অংশ। ঠিক আছে, এবার প্রত্যেকে, এবার দেখো এখানে আমি 1/3 হিসাবে, অর্থাৎ 3 দিনে একবার কাজ করে সেই হিসাবেই বার করেছি। তাহলে এবার 3 জনা একসাথে একদিনে কতটা কাজ করছে সেটা আমাকে বার করতে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 3 জনা একসাথে একদিনে করছে 1/20 প্লাস 1/90 প্লাস 1/180 এত অংশ। এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে লসাগু দেখো 180 থাকবে, এখানে হয়ে যাবে 9 প্লাস এখানে হয়ে যাবে 2 আর এখানে থাকবে 1। অতএব আমরা পেয়ে যাচ্ছি 9 2 11 একে 12/180, কাটাকাটি করে দাও, 12 15 180, অর্থাৎ 1/15 অংশ। এই শর্তে এ এবং বি এবং সি 3 জনে একদিনে করছে 1/15 অংশ। ঠিক আছে, তাহলে একটা কাজের 15 ভাগের 1 ভাগ করছে একদিনে, তার মানে সম্পূর্ণটা করবে কি বলেছিলাম, এই জিনিসটাকে সিম্পলি উল্টে দিতে হবে, অর্থাৎ 15/1 সম্পূর্ণ করবে, মানে হচ্ছে 15 দিনে। ঠিক আছে, অতএব অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর, যে এ বি এবং সি যদি একটি কাজ যথাক্রমে 20, 30 ও 60 দিনে শেষ করতে পারে এবং বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে তাহলে এ কাজটি শেষ করবে 15 দিনে। এখানে যেটা আমাদের সমস্যা হওয়ার কথা সেই জায়গাটা হচ্ছে এটা, এবং এটাকে পরিষ্কার করার জন্য বা ক্লিয়ার করার জন্য আমাকে এই সিস্টেমে নিয়ে আসতে হবে। যার 3 দিনে তারা করছে একদিন, তার মানে তার 3 দিনে গড়ে করছে প্রতিদিন 1/90 অংশ এবং 1/80 অংশ। এটাই হচ্ছে ঝামেলা, এটা করতে পারলে তোমাদের অঙ্ক খুব ইজি, নর্মালি যেমন
যেরকম করো সেরকম, সেইভাবে আমরা পেয়ে যাচ্ছি 15 দিনে। এই কাজটি 15 দিনে শেষ করতে পারবে। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা ওই সংস্থাটিতে বিনিয়োগ করেছিলেন? অর্থাৎ মোদ্দা কথায় তুমি যদি এই কথাটাকে ভাঙো তাহলে পাবে যে এক ব্যক্তি কিছু টাকা 12% সরল সুদে 2 বছর খাটিয়েছিলেন এবং তিনি সুদ পেয়েছেন 450 টাকা। তার মানে তিনি আসল বা তার আসল কত ছিল, এই ভাষাটা বোঝাটা একটু জরুরি এখানে। খুব ইজি অঙ্ক একটা। অর্থাৎ আমাকে কি শুনেছিলাম আমি আগেই বললাম একটা অঙ্কতে, আই ইকুয়াল টু সরল সুদের ক্ষেত্রে পি ইন্টু টি ইন্টু আর বাই 100, যেখানে আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর আর হচ্ছে ইন্টারেস্ট রেট। এখানে আমাকে দেখো টি দেওয়া আছে, আর দেওয়া আছে, আই দেওয়া আছে, বার করতে হবে পি। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, পি গণিত টি কত আছে দেখো 2 বছর, ইন্টারেস্ট রেট 12% ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কত টাকা সুদ পেয়েছিলেন তিনি, 450 টাকা। এইটা আমাকে করতে হবে। অর্থাৎ আমি পাচ্ছি 12 2 24 পি সমান 45,000 টাকা। হ্যাঁ, অর্থাৎ পি ইকুয়াল টু এটা 3 দিয়ে কাটো, 3 8 24, 3 15 45, আবার 8 দিয়ে কাটলে 8 1 8, 7 8 8 64, 6 8 7 56, 4 আর 8 5 40। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি যে 1875 টাকা। অতএব এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে যদি 450 টাকা সুদ পেয়ে থাকেন, তাহলে তিনি ওই সংস্থাটিতে বিনিয়োগ করেছিলেন 1875 টাকা। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। সিম্পলি আমাকে আসল বার করতে হবে, যেখানে ইন্টারেস্ট, সুদের হার এবং সময় দেওয়া। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, নিম্নে 4 অঙ্কে বৃহত্তম কোন সংখ্যাটি 35 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? সরি, এখানে দুবার দ্বারা লিখেছি। 35 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। সংখ্যাগুলো দিয়ে দিয়েছে 9975, 9985, 9995 আর 9965। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এখানে তুমি এক অপশন টেস্ট করতে পারো। ঠিক আছে, যে প্রত্যেককে তুমি 35 দিয়ে ভাগ করে করে গেলে কোনটা মিললো, কিন্তু পরীক্ষাতে তো সেরকম করতে পারবে না। সেক্ষেত্রে দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রত্যেকটাই 10,000-এর খুব কাছে। ঠিক আছে, এখানে এমন প্রত্যেকটা দেখো 9900-র ওপরে, এবং এরকমই তোমাদের থাকবে যে একটা দেখবে বৃহৎ সংখ্যার সবগুলোর কাছাকাছি। দেখো প্রত্যেকটা 10,000-এর কাছাকাছি। তাহলে তুমি কি করবে, এখানে 35কে, যেটা সংখ্যাটা এখানে দিয়ে দিয়েছে, তুমি 10,000-কে 35 দিয়ে ভাগ করো, বা আমাদেরকে যেটা করতে হবে। ঠিক আছে, 35 দিয়ে আমাকে 10,000-কে ভাগ করতে হবে। তাহলে কী পাবো, এখানে প্রথমে দুবার যাবে 70, পরে থাকবে 30, একটা শূন্য নামবে। তারপর আমি কত যাবে দেখো, 35কে 8 দিয়ে যাবে, নিয়ে কত হবে 280, থাকছে 20 আর একটা শূন্য নামবে। তারপর এটা যাবে 5 বার গেলে 175, নিয়ে থাকছে 25, পরে এটা আর যাবে না। অর্থাৎ দেখো এটা কেন করতে বললাম, 10,000 থেকে যদি 25 কম হতো সংখ্যাটা, তাহলে 35 দিয়ে ভাগ চলে যেত। ভাগশেষ কথাটা তো সেটাই অর্থ। ঠিক আছে, যে 10,000 থেকে যদি 25 কম হতো, এই সংখ্যাটা যেটা 10,000 লিখেছি তার থেকে যদি 25 তুমি কমিয়ে নিতে, তাহলে মিলে যেত অঙ্কটা, কোনো রকম ভাগশেষ আসতো না। এবার দেখো তাহলে এখানে 10,000 থেকে 25 কম কোন সংখ্যাটাই রয়েছে, এখানে 4টে সংখ্যা দিয়ে দিয়েছে, সেটা দেখো 9,975। ঠিক আছে, কারণ তারপরে 9,975 পরেই আবার যদি 35 দিয়ে গুণ করো, তাহলে সেটা হয়ে যাবে কি, এর সাথে আরও 10 যোগ, অর্থাৎ 10,010, সেইটা যাবে 35 দিয়ে। কিন্তু সেটা তো বলেনি, এই 4টে সংখ্যার মধ্যে বলেছে, এই 4টে সংখ্যার মধ্যে হচ্ছে 9,975। এখান থেকে কি করতে হবে, 10,000 থেকে এর ভাগশেষ যেটা বেরোচ্ছে সেটা বিয়োগ করবে, বিয়োগ করার পর যেটা ম্যাচ করে গেল সেটা হচ্ছে এটা সঠিক উত্তর, যেটা হচ্ছে অপশন এ। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 10,1056-এর সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? এটা তোমাদের ক্লাস 6-7-এর অঙ্ক। হ্যাঁ, 6-7 যতদূর সম্ভব, 5 কি 6। তাহলে কি হচ্ছে দেখো, এখানে দিয়ে দিয়েছে একটা সংখ্যা 10,1056 এবং সেটা 23 দ্বারা বিভাজ্য নয়, এটা আমি জানি। এবার কি বলেছে, এর সাথে কত যোগ করতে হবে, তাহলে সেটি 23 দ্বারা ভাগ যাবে। তাহলে আমি সিম্পলি এখানে যেটা দিয়েছে সংখ্যা, সেটাকে আমি 23 দিয়েই ভাগ করব। 23 দিয়ে ভাগ করলে দেখো কত যাবে, প্রথমে 4 বার, 4 23-এ কত হচ্ছে 92, আর এখানে থাকছে
136। এবার কত দিয়ে যাবে দেখো, 6 দিয়ে 6 না 5 দিয়ে যাবে, 5 3 15, 5 থাকছে 1, 5 10 রাখে 115 থাকে, এখানে পড়ে 1 2 21। তাহলে ভাগ শেষ হয়েছে 21। এই 21-এর জায়গায় যদি 23 থাকতো তাহলে মিলে যেত, তাই তো? তাহলে 21-এর জায়গায় যদি 23 আসতো বা এর সাথে যদি আর 2 যোগ করে দেওয়া হতো তাহলে সেটা 23 দ্বারা মিলে যেত। এখানে দেখতে পাচ্ছ এখানে ভাগশেষ এসেছে 21 এবং ভাজক রয়েছে তোমার 23। তাহলে কি হচ্ছে, 21-এর সাথে যদি আমরা আর 2 যোগ করে এখানে 23 পড়ে থাকতো তাহলে সেটি 5-এর জায়গায় 6 দিয়ে এখানে 138 হয়ে যেত। অর্থাৎ আমি যদি 10,056 সাথে আর 2 যোগ করতাম তাহলে এখানে ভাগশেষটা আসতোই না, কারণ তাহলে এখানে 2 যোগ করলে হয়ে যেত এখানে 58, এখানে আসতো 38 এবং যেটা 6 দিয়ে ডিরেক্টলি কেটে যেত। অর্থাৎ আমি এই সংখ্যাটির সাথে ন্যূনতম অর্থাৎ কমসে কম 2 যোগ করলে আমি যেটি সংখ্যাটি পাবো সেটি 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, খুব সহজ একটি অঙ্ক, যেটা বলে দিয়েছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 23 এবং লসাগুর অন্য দুটি উৎপাদক হচ্ছে 13 এবং 14, তাহলে বৃহত্তম সংখ্যাটি কি? তোমরা এর আগেও হয়তো অনেক ভিডিওতেও দেখে ফেলেছো যেটা কি করে করতে হয়, যেটা গসাগু দেওয়া আছে সেটার সাথে যেটা বড় উৎপাদক রয়েছে সেটা গুণ করলে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাই। কিন্তু এটা আসে কিভাবে? ধরে নাও সংখ্যা দুটি হচ্ছে, সেটা আমি বলে দিই একটু, যে সংখ্যা দুটি হচ্ছে x আর y, কি বলেছে এর গসাগু অর্থাৎ এই দিকে দুটোকেই 23 দ্বারা ভাগ করতে পারি এবং বাকি যে দুটো উৎপাদক রয়েছে সেটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 14। তাহলে দেখো যেটাতে 14 দিয়ে আমি গুণ করবো সেটাই তো অবভিয়াসলি বড় হবে, এখানে যেমন y সংখ্যাটা হচ্ছে বড়, সেই জন্য আমরা এই গসাগুকে বৃহত্তম উৎপাদক দিয়ে গুণ করলে বড় সংখ্যাটা এবং ছোট উৎপাদকটা দিয়ে গুণ করলে ছোট সংখ্যাটা পেয়ে যায়। ঠিক এই মেথডেই তুমি এখানে গসাগু যেটা দিয়েছে তার সাথে বড় উৎপাদকটা গুণ করবে এবং গুণ করে যেটা পাবে সেটা, যেমন এখানে দেখো তুমি একটা যে অপশানগুলো দিয়েছে 299, 322, 345 এবং 276, এখানে যদি গুণ করো প্রথমে এক লাইনও তোমাকে গুণটা করতে হবে না, 4 3 12 হয়, মানে লাস্টে এককে ঘরে 2 থাকবে, এখানে এককে ঘরে 2 যে সংখ্যাটা কোনটা রয়েছে দেখো এইটা অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর 322, যেটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। একজন দোকানদার 960 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন, যেমন আমাদের এখানে সুপার মার্কেটগুলোই বা দেয় যে 1000 টাকায় কিনলে ট্রলি ব্যাগ ফ্রি, সেরকম 960 টাকার জিনিস কিনলে 40 টাকা ছাড়। তাহলে এখানে লাভের শতকরা হার কত? ঠিক আছে, তাহলে কি বলে দিয়েছে এখানে, যে কোনো একটা বাজার দর জিনিসটার যার দাম তার থেকে 20% বাড়িয়ে দাম ঠিক করে রেখেছে। নিয়ে কি হচ্ছে, তিনি যখন বিক্রি করছেন 960 টাকার মাল তখন ক্রেতাকে 40 টাকা ছাড় দিচ্ছেন, তাহলে তিনি কত টাকা লাভ করছেন? এক্ষেত্রে তুমি ধরে নাও যে কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে, জিনিসটার দাম হচ্ছে অ্যাকচুয়ালি 100 টাকা, ঠিক আছে, তিনি কি করছেন 20% বেশি করে বাজার দর ঠিক করছেন, অর্থাৎ 20% যদি বাড়িয়ে দিই মানে হচ্ছে 100 টাকায় 20 টাকা বাড়বে, মানে বাজার দর হয়ে যাবে 120 টাকা বাজার দর, আর এটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য বাজার দর। এবার কি হচ্ছে, তিনি 960 টাকা যেটা হচ্ছে কি বাজার দর, তিনি সেটা বিক্রি করেছেন এবং সেটা বিক্রি করে তিনি 40 টাকা ছাড় দেন। তাহলে তোমাকে প্রথমে বার করতে হবে যে এইটা যখন করেছিলেন তখন ক্রয় মূল্য কত ছিল, ঠিক আছে, যখন এইটা বিক্রয় মূল্য ছিল তখন ক্রয় মূল্য কত, অর্থাৎ যখন দেখো বাজার দর 120 টাকা তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে যখন বাজার দর হচ্ছে 960 টাকা তখন ক্রয় মূল্য কত টাকা? তাহলে 900, এটা তুমি ইজিলি করতে পারবে যে যদি বাজার দর 120 হয় তখন ক্রয় মূল্য 100 হয়, তাহলে যদি বাজার দর 960 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত পাচ্ছ? সরি, এখানে বাজার দরটা তুমি হ্যাঁ তাই করো, অসুবিধা কিছু নেই। যে 960 দিয়ে কী করবো, তাহলে আমি 960 বাই 120 ইন্টু 100, যেভাবে আমি এখানেকার ক্রয় মূল্যটা পেয়ে যাব। ক্রয় মূল্য কত? 0 0 কেটে দাও, 8 12 96, 800 টাকা, এটা হচ্ছে 800 টাকা। এবার পরবর্তী স্টেপে যাও, যে 960 টাকার জিনিস বিক্রি করে তিনি 40 টাকা ছাড় দিচ্ছেন, তার মানে বিক্রি করছেন কত টাকাতে? 960 মাইনাস 40 টাকায়, অর্থাৎ 920 টাকায়, অর্থাৎ জিনিসটা কিনেছেন 800 টাকায়, বিক্রি করছেন 920 টাকায়, তাহলে লাভ কত টাকা করছেন? 920 থেকে 800 টাকা বাদ দিয়ে দাও, বাদ দিলে পেয়ে যাবে দেখো 120 টাকায়, অর্থাৎ 800 টাকার জিনিস কিনে তিনি লাভ করছেন 120 টাকা। তাহলে সেটা এবার 800 টাকার জিনিস কিনে তিনি লাভ করছেন 120 টাকা, তাহলে 100 টাকার জিনিসে তিনি লাভ কত করবেন? সিম্পলি একইভাবে 100 বাই 800 ইন্টু 120, 0 0 কেটে দাও, 8 15
120 মানে হচ্ছে 15%। অতএব অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। কিভাবে করব? প্রথমে এখানে ক্রয় মূল্য আমাকে বার করতে হবে, যেটা দেওয়া আছে। কি দেওয়া আছে? যে ক্রয় মূল্য অপেক্ষা তিনি 20% বেশি দাম বাড়িয়ে দিয়েছেন। তার মানে যদি ক্রয় মূল্য তার 100 টাকা হতো, তাহলে তিনি দাম ঠিক করে রেখেছেন 120 টাকায়। এবার 960 টাকা যদি যে জিনিসটার দাম তিনি ঠিক করে রেখেছেন সেটার ক্রয় মূল্য কত, সেটা আমি ফার্স্টে বার করলাম। বার করে কি পেলাম? যে তিনি জিনিসটা কিনেছিলেন 800 টাকায়। এবার পরবর্তী স্টেপে যে তিনি 960 টাকার জিনিসে ছাড় দেন 40 টাকা, অর্থাৎ বিক্রি করেছেন কত টাকায়? 920 টাকায়। তার মানে 800 টাকার জিনিস কিনে তিনি জিনিসটাকে বিক্রি করেছেন 920 টাকায়, মানে লাভ ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটা করে আমি পেয়ে যাচ্ছি 120 টাকা। এবার কি হচ্ছে? 800 টাকার জিনিসে তিনি লাভ করছেন 120 টাকা, তাহলে 100 টাকায় লাভ করবেন কত টাকা? সেটা হচ্ছে 15 টাকা বা 15%। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে। কোনো সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 132, তাহলে সেই সংখ্যাকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি থাকবে? ঠিক আছে, এটা আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে দেখবে একটা জিনিস যেটা সবসময়তেই থাকে এই ধরনের অঙ্কতে, যে এই যে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে সেই দুটোকে দেখবে এই 175কে 25 দিয়ে আমরা ভাগ করতে পারবো। অর্থাৎ প্রথম যেটা রয়েছে ভাজক, সেইটাকে পরবর্তী যেটা ভাজক দিয়েছে সেইটা দিয়ে ভাগ করা যায়। তাহলে কি করবে? দেখো এখানে 175কে যেহেতু 25 দিয়ে ভাগ চলে যায়, অর্থাৎ যে সংখ্যাটা 175 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা 25 দিয়েও ভাগ চলে যাবে সম্পূর্ণভাবে। এবং 175 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছিল কত? 132। তাহলে সেই সংখ্যাকে যদি 25 দ্বারা আমরা ভাগ করি তাহলে ভাগশেষ হবে কত? এখানে তোমাকে করতে হবে 132কে 25 দিয়ে ভাগ, সিম্পলি। যেহেতু এই দুটো যাবে, যেহেতু 25টা হচ্ছে 175 একটা গুণনীয়ক, তাহলে কি হচ্ছে? 25 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো 5 দিয়ে 5 25 125, পড়ে থাকছে কত? 7। তাহলে এই যে যেটা পড়ে রয়েছে সেটাই হচ্ছে ভাগশেষ। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা 175 দিয়ে ভাগ করে 132 ভাগশেষ পাই, তাহলে 25 দিয়ে ভাগ করে ভাগশেষ থাকবে 7। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। কিভাবে হবে? দেখবে এখানে এটা দিয়ে এটা যদি ভাগ চলে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যেটা ভাগশেষ থাকবে সেটাকে তুমি এই ভাজকটা দিয়ে ভাগ করবে। সেই ক্ষেত্রে যেটা ভাগশেষ থাকবে সেই মেন সংখ্যাকেও এই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ সেটাই থাকবে, যেটা হচ্ছে 7।